নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে গেস্টাল্ট মতবাদে কোহলার যাকে নিয়ে পরীক্ষা করেছিলেন সে হলো। তো অবশ্যই সেটা মনে রাখবেন, শিম্পাঞ্জি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য। তো অবশ্যই সেটা মনে রাখবেন, সেটা হলো শিম্পাঞ্জি। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিকনের গেস্টাল্ট তত্ত্ব কোন নীতির উপর ভিত্তি করে রচিত হয়েছে। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে কিন্তু শিকনের গেস্টাল্ট তত্ত্ব সেটা তৈরি করা হয়েছিল। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উত্তম শিক্ষণ শিক্ষার্থীদের কোন বিষয়ে আগ্রহ সৃষ্টি করে। তো মনে রাখবেন, উত্তম শিক্ষণ সেটা বিষয়ে আগ্রহ সৃষ্টি করে, যে কোনো সাবজেক্টের উপর তার আগ্রহ ধরে রাখতে বা আগ্রহ সৃষ্টি করতে কিন্তু সাহায্য করে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উত্তম শিখন কি? উত্তম শিখন হলো শিক্ষার্থীদের বিশেষ দুর্বলতা দূর করে, অর্থাৎ শিক্ষার্থীর স্পেশাল কিছু উইকনেস রয়েছে, সেগুলোকে দূর করতে কিন্তু উত্তম শিখন খুব গভীরভাবে সাহায্য করে থাকে শিক্ষার্থীদেরকে। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ধ্রুপদী অনুবর্তন হলো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে বারবার আসে, অবশ্যই সেগুলো মনে রাখবেন। ধ্রুপদী অনুবর্তন হলো, ধ্রুপদী অনুবর্তন সেটা হলো কিন্তু এস টাইপ প্রক্রিয়া। ক্লিয়ার? তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী আগুনে হাত দিল, হাত পুড়ে গেলে পরবর্তী ক্ষেত্রে সে কি করবে? অবশ্যই সেটা মনে রাখবেন, একজন শিক্ষার্থী যখনই সে আগুনে হাত দিল, তারপর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটা পুড়ে গেল, পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু তার হাত কখনো আগুনের মধ্যে দেবে না। ক্লিয়ার? তো মনে রাখবেন, কখনো আগুনে হাত দেবে না, আর কখনো সে আগুনে হাত দেবে না। 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিশু শিক্ষার্থীকে কোনো বিষয়ে শেখাতে গেলে শেখানোর দিক হবে। তো একজন শিশু শিক্ষার্থীকে কোনো বিষয়ে শেখাতে গেলে শেখানোর দিক কি হবে? জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত। ঠিক আছে? তো এই দুটোই কিন্তু হবে। আর জানা থেকে অজানার দিকে যেতে হবে, যেমন মূর্ত থেকে বিমূর্তের দিকেও কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে উভয়ই। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিশু শিক্ষার্থী ভালোভাবে শিখবে তখনই যখন তাকে শেখানো হবে। অর্থাৎ একজন শিশু শিক্ষার্থীকে আপনি তখনই শেখাতে সক্ষম হবেন যখন তাকে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যখনই তাকে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাবেন, তখন সে যে কোনো বিষয় প্রথমে সহজটাকে ক্যাচ করতে সক্ষম হবে, তারপরে ধীরে ধীরে কাকে করতে সক্ষম হবে, ধীরে ধীরে সে কঠিন বিষয়গুলোকে আয়ত্ত করতে সক্ষম হবে। ঠিক আছে? তো আমাদের কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট যেটা আনসার হবে সেটা হবে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যেতে হবে। তারপর 9 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে যোগ্যতা সম্বন্ধে বোঝাতে গেলে যেভাবে শেখাতে হবে তা হলো। তো একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে, এগুলো কিন্তু বোধমূলক কোয়েশ্চেন। ঠিক আছে? তো আমি বারবার বলছি, এগুলো বোধমূলক কোয়েশ্চেন, আপনারা একটু বুঝে শুনে আনসারগুলো করবেন। একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে যোগ্যতা সম্বন্ধে বোঝাতে গেলে যেভাবে শেখাতে হবে তা হলো উদাহরণ থেকে সংজ্ঞার দিকে আমাদের নিয়ে যেতে হবে। উদাহরণটাকে ভালোভাবে বুঝিয়ে তারপরে কিন্তু ডেফিনেশনটা ছাত্রীদের সামনে তুলে ধরতে হবে। 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে সমাস বা সন্ধির সংজ্ঞা বোঝাতে গিয়ে যেভাবে শেখানো দরকার। তো মনে রাখবেন, একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে সমাস বা সন্ধির সংজ্ঞা বোঝাতে গিয়ে যেভাবে শেখানো দরকার সেটা হলো বিভিন্ন উদাহরণ দিয়ে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে সমাস বা সন্ধির সংজ্ঞা তাকে শেখাতে হবে। 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে সময় দূরত্ব বোঝাতে গিয়ে যেভাবে শুরু করা দরকার। তো সময় দূরত্ব বোঝাতে গিয়ে যেভাবে শুরু করা দরকার, কীভাবে করা দরকার? কোনো উদাহরণ দিয়ে সময় দূরত্ব সম্বন্ধে ধারণা দিতে হবে। কোনো উদাহরণ দিয়ে সময় দূরত্ব সম্পর্কে তাকে ধারণা দিতে হবে।
তবেই সে বুঝতে সক্ষম হবে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিশু শিক্ষার্থীকে বোঝাতে সহজ হবে। তো একজন শিশু শিক্ষার্থী তখনই বুঝতে সক্ষম হবে যদি তাকে অর্থ বুঝিয়ে শেখানো হয়। অর্থ বুঝিয়ে শেখানোর মাধ্যমে কিন্তু একজন শিশু শিক্ষার্থীকে বোঝানো অনেকটা সহজতর হয়ে যাবে। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী কোনো বিষয় অনেক দিন মনে রাখতে পারে যদি তাকে, অর্থাৎ একজন শিক্ষার্থীকে আপনি ক্লাসে গেলেন, যাওয়ার ফলস্বরূপ আপনি ওই বিষয়টা, যে বিষয়টা আপনি পড়াচ্ছেন ওটা যাতে সে দীর্ঘদিন তার মেমোরিতে ধরে রাখতে পারে, তার জন্য আপনি কি করবেন? তো সেটা করার জন্য আপনাকে প্রথমেই কি করতে হবে, যে বিষয়টা আপনি পড়াবেন সেটাকে অর্থ বুঝিয়ে শেখানোর পর আবৃত্তি ওপরে লিখতে বলা হবে। আবৃত্তি ওপরে লিখনের মাধ্যমে কিন্তু তার মেমোরিতে সেটা থেকে যাবে এবং সে সেটা দীর্ঘদিন সেটাকে ক্যারি করতে পারবে। ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন তৈরি করা তখনই সম্ভব হবে যখন কি বিভিন্ন উদাহরণকে উদ্দীপক হিসাবে ব্যবহার করে শিক্ষার্থীকে প্রতিক্রিয়া করতে বলা হবে। ঠিক আছে? বিভিন্ন উদাহরণকে উদ্দীপক হিসাবে ব্যবহার করে শিক্ষার্থীকে প্রতিক্রিয়া করতে বলা হবে, তখনই কিন্তু তার উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে একটা বন্ধন তৈরি করা সম্ভব হবে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মোট শিক্ষার্থীদের আদর্শ শিক্ষণের ক্ষেত্রে ধনাত্মক উদ্দীপকের কাজ করে, সেটি হলো, তো মোট শিক্ষার্থীদের আদর্শ শিক্ষণের ক্ষেত্রে ধনাত্মক উদ্দীপক হিসাবে কাজ করে যে বিষয়টা, সেটা হলো কিন্তু প্রশংসা। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন, প্রশংসা হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিশু শিক্ষার্থী সব কিছু ভুলে যাচ্ছে, তাকে শেখানোর জন্য শিক্ষক যে ব্যবস্থা নেবেন তা হলো, অর্থাৎ আপনি ক্লাসে গিয়ে যে বিষয়টা পড়াচ্ছেন সেটা ওই শিক্ষার্থী নিতে পারছে না কিংবা সেটা সে ভুলে যাচ্ছে। তো সেই মোতাবেক আপনার একজন শিক্ষক হিসাবে কি ব্যবস্থা বা কি স্টেপ নেবেন যাতে করে সে সেটা মেমোরাইজ করতে পারে কিংবা ভালো করে মেমোরিতে ধরে রাখতে পারবে, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো অর্থপূর্ণভাবে বুঝাবেন বা অর্থপূর্ণভাবে যে বিষয়টা তার সামনে প্রেজেন্টেশন করবেন যাতে করে সে দীর্ঘদিন সেটাকে মেমোরিতে ধরে রাখতে সক্ষম হয়। ঠিক আছে? তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রশ্নোত্তরের মাধ্যমে শেখানোর সময় শিক্ষার্থীদের মাঝে মাঝে কি করা উচিত, অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখাতে গিয়ে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো প্রশংসা করা উচিত। অর্থাৎ শিক্ষার্থী যদি সেক্ষেত্রে কোনো ভুল করে থাকে তখন কিংবা একটু যদি সঠিক করে থাকে তখন তাকে কিন্তু বাহবা দিতে হবে কিংবা তার প্রশংসা করতে হবে, তবেই কিন্তু সেটা তাকে শেখানো সম্ভব হবে। ক্লিয়ার? তারপর 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রশংসা কি করে আমাদের মধ্যে প্রশংসা প্রেরণা জাগ্রত করে, কি করে প্রশংসা আমাদের মধ্যে মোটিভেশনটাকে ক্রিয়েট করে কিংবা সেটা ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে? তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনটিকে শিখন বলা যায়। তো এখানে কিন্তু অপশন অনেকগুলো দিয়ে দিতে পারে। তো টাইপ করা কিন্তু সেটা কিন্তু একটা শিখন, অর্থাৎ আমরা যদি সেই বিষয়টা শিখতে না পারি, যদি জানতে না পারি তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। সেই হিসাবে টাইপ করাটাকে আমরা শিখন বলতে পারি। ঠিক আছে? এবার 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনটিকে শিখন বলা যায় না। কোনটিকে শিখন বলা যায় না? হাঁটতে শেখাকে কিন্তু শিখন বলা যায় না। ঠিক আছে? তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি শিশু হাঁটতে শিখেছে, এটি কি বলে? তো একটা শিশু যখন হাঁটতে শিখে যায় তখন সেটাকে কি বলে? পরিণমন। ঠিক আছে? এটা একটি ন্যাচারাল প্রক্রিয়া, সেটা কিন্তু আমাদের বয়সের সঙ্গে সঙ্গেই আমরা কি করতে পারি, সেটা হয়ে যায়, তো সেটা হবে পরিণমন। 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে আচরণের পরিবর্তন স্বাভাবিকভাবেই ঘটে তাকে কি বলে, অর্থাৎ যে একটু আগে আমি যেটা বললাম যে আচরণের পরিবর্তন ন্যাচারালি হয়ে যায় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কিন্তু পরিণমন বলে থাকি। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিখন জিনিসটা কি? শিখন হলো কিন্তু অভিজ্ঞতার সঞ্চয়নকেই কিন্তু শিখন বলা হয়ে থাকে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত কি? শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো অগ্রগতি সম্পর্কে ধারণা দেওয়া। কি সম্পর্কে ধারণা দেওয়া? অগ্রগতি সম্পর্কে ধারণা দেওয়াই হলো শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিখন কি? শিখন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক আছে? একটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে শিখনটা সম্পন্ন হয়ে থাকে। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো বিষয় শেখাতে হলে প্রথমে জানা প্রয়োজন। কোনো বিষয় যদি আপনি ক্লাসে গিয়ে শেখাতে চান,
ছাত্রছাত্রীদেরকে, তাহলে আপনাকে কি করতে হবে বা আপনাকে কোন বিষয়টা জানতে হবে। তো আপনার যেটা জানতে হবে সেটা হলো পূর্বার্জিত জ্ঞান তার আছে কিনা। তো কি আছে কিনা, পূর্বার্জিত জ্ঞান তার আছে কিনা। কোনো বিষয় শেখাতে গেলেন, গিয়ে প্রথমে জানা প্রয়োজন ওই বিষয়ে ওই ছাত্রছাত্রীর কতটুকু জ্ঞান রয়েছে তা জানা প্রয়োজন। তা কিভাবে জানা সম্ভব, আপনি ওর দিকে কিছু প্রশ্ন বা কোয়েশ্চেন ছুড়ে দিতে পারেন। যদি সে কারেক্ট আনসার সেটা জানে, তাহলে বুঝতে পারবেন যে তার মধ্যে ওই বিষয়ে পূর্বার্জিত জ্ঞান কিছুটা হলেও সঞ্চিত রয়েছে। ঠিক আছে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিখন কৌশলের সব শেষে করা উচিত। শিখন কৌশলের সবশেষে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো গৃহ কাজ দেওয়া, অর্থাৎ হোমওয়ার্ক দিতে হবে। ঠিক আছে। 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিশুর শিখন কৌশলের মধ্যে পড়ে না গৃহ কাজ, মূল্যায়ন, পূর্বার্জিত জ্ঞান। শিশুর শিখন কৌশলের মধ্যে যে বিষয়গুলো পড়ে না সেগুলো হলো গৃহ কাজও পড়ে না, মূল্যায়নও পড়ে না, পূর্বার্জিত জ্ঞান। এগুলো সবগুলোই কিন্তু শিখন কৌশলের মধ্যে পড়ে না। ক্লিয়ার। এবার 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে থর্নডাইকের প্রস্তুতির সূত্রে শিক্ষার্থীর কোন ধরনের প্রস্তুতিকে বোঝায়। তো থর্নডাইকের প্রস্তুতির সূত্রে শিক্ষার্থীর কোন ধরনের প্রস্তুতিকে বোঝায়, সেটা শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, দুটি প্রস্তুতিকেই কিন্তু থর্নডাইক তার শিক্ষার্থীর প্রস্তুতিকে বুঝিয়েছেন। কোন ধরনের প্রস্তুতিকে বুঝিয়েছেন প্রস্তুতির সূত্রে, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, দুই ধরনের প্রস্তুতির কথাই কিন্তু বলেছিলেন। তো সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে উভয় ধরনের প্রস্তুতি। 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে থর্নডাইকের অনুশীলনের সূত্রগুলির মধ্যে রয়েছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। থর্নডাইকের অনুশীলনের সূত্রগুলির মধ্যে যেটা রয়েছে সেটা হলো অভ্যাসের সূত্র। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 31 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো প্রক্রিয়ার সূত্র বাংলা কবিতা শেখার পর যখন আমার অন্য একটি ইংরেজি কবিতা শিখি তখন বাংলা কবিতা কিছুটা ভুলে যাই, এটি হলো। তো মনে রাখবেন, কোনো প্রক্রিয়ার সূত্র বাংলা কবিতা শেখার পর যখন আমরা অন্য একটি ইংরেজি কবিতা শিখি তখন বাংলা কবিতা কিছুটা ভুলে যাই। তো এটা কেন হয়, এটা কিসের কারণে হয়? তো সেটা হলো একটা পশ্চাৎমুখী প্রতিরোধ বা অবস্টাকলস থাকার কারণে কিন্তু এমনটা হয়ে থাকে ছাত্রছাত্রীদের মধ্যে। 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো একজন শিক্ষার্থী গুরুজনদের শ্রদ্ধা করতে শিখছে, এক্ষেত্রে শিখনের কোন তত্ত্বের প্রয়োগ হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন, সেটা হলো প্রাচীন অনুবর্তনবাদ। কোন তত্ত্বের প্রয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে প্রাচীন অনুবর্তনবাদের প্রয়োগ করা হচ্ছে। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন অভ্যাস গড়ে উঠেছে, এগুলোকে মুক্ত করতে হলে প্রয়োজন। কোনো শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন অভ্যাস গড়ে উঠেছে, এগুলো কিন্তু খুবই কমন কেস। এগুলো কিন্তু ক্লাসে গেলে আমরা প্রতিনিয়ত এগুলো অবজার্ভ করতে পারি। অভ্যাস গড়ে উঠেছে, এগুলোকে মুক্ত করতে হলে কি করতে প্রয়োজন, ঋণাত্মক অনুবর্তন আমাদের তাদের সামনে তুলে ধরতে হবে বা ঋণাত্মক অনুবর্তন তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে ওই অভ্যাসগুলোকে কিছুটা হলেও দূরীভূত করা সম্ভব হবে। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বানান, নামতা ইত্যাদি শেখার ক্ষেত্রে যে তথ্যের জানার প্রয়োজন। বানান বা নামতা শেখার ক্ষেত্রে যে তথ্যের জানার প্রয়োজন সেটা হলো প্রাচীন অনুবর্তনবাদ। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন, প্রাচীন অনুবর্তনবাদ সেক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন। 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনো শিশুর আচরণ সংশোধনের প্রয়োজন, এক্ষেত্রে শিখনের কোন তথ্য কার্যকরী। কোনো শিশুর আচরণ সংশোধনের জন্য আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো শিখনের কোন তথ্য কার্যকরী, সেটা হলো প্রাচীন অনুবর্তনবাদ। আমরা যদি ওই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা ফলপ্রসূ হবে। ক্লিয়ার। 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিশুকে সামাজিক শিক্ষা দিতে হলে শিখনের কোন মতবাদ জানা প্রয়োজন। কোনো শিশুকে যদি আমরা সামাজিক শিক্ষা দিতে চাই তাহলে পেপলভের তত্ত্ব সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার। এবার 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিশু যদি বিদ্যুৎ চমকালে মাকে ভয় পেতে দেখে তবে শিশুদের মধ্যেও ভয়ের মনোভাবের সৃষ্টি হয়, এটি কিসের জন্য হয়, সেটা হলো অনুবর্তনবাদের জন্য এমনটা ঘটে থাকে। ঠিক আছে। তারপর 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মা তার ছেলেকে কোনো অপরাধ করলেই কোনো শাস্তি দেওয়ার আগে কিছুটা গালাগাল করলো, এক্ষেত্রে শিশু কি করলো। এক্ষেত্রে গালাগাল মানসিক শক্তির প্রতীক রূপে গ্রহণ করে। গালাগাল কি শক্তির প্রতীক রূপে গ্রহণ করে, মানসিক শক্তির প্রতীক রূপে গ্রহণ করে। তারপর 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে BF স্কিনার আচরণকে যে দুটি ভাগে ভাগ করেছেন সেগুলি হলো, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে বারবার হিট করে, অবশ্যই সেটা মনে রাখবেন আপনারা। তো সেটা হলো রেসপন্ডেন্ট
অ্যান্ড অপারেন্ট, এই দুটি আচরণকে কিন্তু বিএফ স্কিনার দুটি ভাগে ভাগ করেছিলেন। আচরণকে কয়টা ভাগে ভাগ করেছিলেন? দুটি, রেসপন্ডেন্ট অ্যান্ড অপারেন্ট। 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর যে আচরণগুলি স্বতঃস্ফূর্ত কাকে বলে? শিক্ষার্থীর যে আচরণগুলি স্বতঃস্ফূর্ত তাকে কি বলে? তো মনে রাখবেন এটা কাকে না হয়ে তাকে হবে, একটু কারেকশন করে নেবেন আপনারা। তো এটা হবে কিন্তু অপারেন্ট। শিক্ষার্থীর যে আচরণগুলি স্বতঃস্ফূর্ত তাকে বলে অপারেন্ট, ঠিক আছে। 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ডিউই এর শিক্ষা পদ্ধতির স্তরের সংখ্যা কত? জন ডিউই তার শিক্ষা পদ্ধতির স্তরের কয়টা স্তরের কথা বলেছিলেন? 5টা স্তরের কথা বলেছিলেন। তারপর 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভুল শিখন হলো শিক্ষার্থীদের, তো ভুল শিখন কি? ভুল শিখন হলো শিক্ষার্থীদের পুনর্শিক্ষণের ব্যবস্থা করা দরকার। ভুল শিখনের মাধ্যমে কি হয়? পুনর্শিক্ষণের ব্যবস্থা করা দরকার, অর্থাৎ সে ভুল করলো তাহলে তাকে আবার পুনর্শিক্ষণের ব্যবস্থা করতে হবে ওই ছাত্রছাত্রীদেরকে। তারপর 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বিদ্যালয়কে পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি কোন শিক্ষাবিদ বলেছিলেন? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিদ্যালয়কে পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছিলেন। কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 44 নম্বর কোয়েশ্চেন, সোশিয়াল কন্ট্রাস্ট নামক গ্রন্থের রচয়িতা কি? এটা কিন্তু অনেকবার কিন্তু টেটে এসে গিয়েছিল, তো খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন সেটা। সোশিয়াল কন্ট্রাস্ট নামক গ্রন্থের রচয়িতা হলেন রুশো। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 45 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থীকে কোনো বিষয়ে অর্থপূর্ণভাবে শেখানো হলো উহা, অর্থাৎ একজন শিক্ষার্থীকে আপনি ক্লাসে গিয়ে অর্থপূর্ণভাবে শেখালেন, তাহলে এটা কি? শিক্ষণের ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনীয়তা বাড়ায়, তাহলে সেটা শিক্ষণের ক্ষেত্রে তার যে উন্নয়ন কতটুকু হলো সেইগুলোর প্রয়োজনীয়তা কিন্তু তার বাড়ানো সম্ভব হয় সেক্ষেত্রে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 46 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোনো বিষয় শিক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশল, অর্থাৎ আপনি ক্লাসে গেলেন, গিয়ে কোনো বিষয় সম্বন্ধে ছাত্রছাত্রীকে শেখাতে চাইলেন, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশল কোনটা হবে? সেটা হবে উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করে পড়ানো। আপনি ওই ক্ষেত্রে আপনি চার্ট ইউজ করতে পারেন, বোর্ড ইউজ করতে পারেন, ব্ল্যাক বোর্ড যেটা রয়েছে ক্লাসের মধ্যে, সেটা ইউজ করে যদি আপনি ফলপ্রসূ করেন, তাহলে সেটা অনেকটা রিয়েলিস্টিক হবে, তাদের ছাত্রদের কাছে অনেকটা বোধগম্য হবে। সেক্ষেত্রে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। ক্লিয়ার? তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষণ কৌশলের অপর একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো, তো শিক্ষণ কৌশলের অপর একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো ব্ল্যাক বোর্ডের যথাযথ ব্যবহার। আপনি যে কোনো বিষয় পড়ান না কেন, আপনি যখনই পড়াবেন তখনই কিন্তু ব্ল্যাক বোর্ডের মাধ্যমে যে বিষয়টা পড়াচ্ছেন সেটার উপরে যদি কোনো কিছু লিখেন, তাহলে সেটা কিন্তু ওই ছাত্রছাত্রীদের মাথায় সেগুলো গেঁথে থাকবে, সেগুলো কখনো স্কিপ হবে না। সেক্ষেত্রে শিক্ষণ কৌশলের অপর একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো ব্ল্যাক বোর্ড। ঠিক আছে, ব্ল্যাক বোর্ডের যথাযথ ব্যবহার। 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভালো শিক্ষণ কৌশল হিসেবে আমাদের দেশে কোন পদ্ধতি ব্যবহার করা উচিত? তো ভালো শিক্ষণ কৌশল হিসাবে আমাদের দেশ ভারতে কোন পদ্ধতি ব্যবহার করা উচিত? সেটা হলো বক্তৃতা পদ্ধতি, প্রতিবাদ পদ্ধতি, প্রশ্ন উত্তর, এই 3টি সমন্বয় পদ্ধতি কিন্তু আমাদের দেশে অনেক বেশি প্রভাব বিস্তার করে। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণ কৌশল হিসেবে বক্তৃতা পদ্ধতির অসুবিধা হলো। তো শিক্ষণ কৌশল হিসাবে আমরা যদি শিক্ষণ কৌশল হিসেবে বক্তৃতা পদ্ধতিকে নেই, তা সেক্ষেত্রে আমাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে? সেক্ষেত্রে শিক্ষণ কেন্দ্রিকতার সম্মুখীন হতে হবে, পুঁথি কেন্দ্রিকতার সম্মুখীন হতে হবে, শিক্ষার্থীদের নিষ্ক্রিয়তার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, তো বক্তৃতা পদ্ধতির অসুবিধা 3টা রয়েছে: শিক্ষণ কেন্দ্রিকতা, পুঁথি কেন্দ্রিকতা এবং শিক্ষার্থীদের নিষ্ক্রিয়তা, সেক্ষেত্রে লক্ষ্য করতে দেখা যাবে। তারপর 50 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের ভিডিওর পেডাগজি থেকে 50 লাস্ট যে কোয়েশ্চেনটা, সেখানে রয়েছে শিক্ষণ কৌশল হিসেবে বক্তৃতা পদ্ধতি হলো, শিক্ষণ কৌশল হিসাবে বক্তৃতা পদ্ধতি হলো একটা শিক্ষক কেন্দ্রিক একটা পদ্ধতি। ক্লিয়ার? তো এই ছিল পেডাগজি থেকে 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আশা করি এই 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছেন, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।